লোন নিয়ে গাড়ি কিনবো কি কারণে? কারণ কি আমার কাছে একটা গাড়ি কেনার মতন সম্পূর্ণ টাকা নাই। একটা গাড়ির দাম কত? 30 লক্ষ টাকা বা 35 লক্ষ টাকা বা 40 লক্ষ টাকা। আমার কাছে আছে 15 লক্ষ বা 20 লক্ষ টাকা। এখন এই ক্ষেত্রে আমার গাড়িটা দরকার, এই জন্য আমরা লোন করে গাড়িটা কিনতে চাই। এখন আমরা ব্যাংকে গেলাম যে আমার একটা লোন লাগবে, কি জন্য? কার লোন লাগবে। এখন আমরা যখন কার লোন নিতেছি, এই ক্ষেত্রে দুইটা জিনিস হচ্ছে। এক নম্বর হলো সুদের দিকে আমরা আগাইতেছি, 2 নম্বর হলো কি আমার একটা গাড়ি দরকার, সেই গাড়িটা আমার কিসের দরকার? ইএমআই বা লোনের দরকার, তাই না? প্রতি মাসে মাসে আমাকে ইনস্টলমেন্ট দিয়ে আমার এই গাড়ির যে কিস্তির টাকা বা ইএমআই টাকা সেটা আমাকে পরিশোধ করে গাড়ির মালিক হইতে হবে। এই ক্ষেত্রে আপনি চিন্তা করলেন কি যেহেতু এটা সুদ, সেই ক্ষেত্রে আমি আগাবো না। তাহলে আপনি লোন না নিয়ে আপনি গাড়ি কেনার চেষ্টা করতে পারেন। অর্থাৎ আপনি 30 লক্ষ টাকা খরচ করে বা 40 লক্ষ টাকা খরচ করে আপনি ডিরেক্ট গাড়ি কিনবেন, কোনো প্রকার লোন নেবেন না। এটা সবচেয়ে ভালো দিক। এক নম্বর, যদি আপনি ইসলামের জায়গা চিন্তা করেন, এখানে আমরা সুদকে প্রমোট করতেছি না। এখন দ্বিতীয় একটা জিনিস হচ্ছে কি, আপনি সুদ চিন্তা করলেন না, কিন্তু আপনি চিন্তা করলেন কি আমার এটা প্রতি মাসে মাসে ইনস্টলমেন্ট দিতে হবে, কিন্তু এই ইনস্টলমেন্টটা কিভাবে দিবেন সেটা আপনি জানেন না। এই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে না। একটা গাড়ি আপনি কিনতেছেন, যেই গাড়ি কেনার মতন সম্পূর্ণ সামর্থ্য আপনার কাছে নাই। সো এই ক্ষেত্রেও কিন্তু আমি আপনাকে বলবো যে আপনি গাড়ি লোনে কিনেন না। এখন অধিকাংশ কোটিপতিরা বা অধিকাংশ ব্যবসায়ীরা কি করে থাকেন? গাড়ি লোনে কিনে থাকেন। কি কারণে লোন নিয়ে থাকেন? কারণ কি তারা জানেন যে এই যে টাকা দিয়ে গাড়িটা কিনবো, সম্পূর্ণ টাকা দিয়ে গাড়ি কিনবো, এই যে ব্যাংকে ইন্টারেস্ট আমি যদি 10%, 14%, 15% দেই, এর সাথে আমি 2 গুণ পরিমাণ বা 3 গুণ পরিমাণ আমি কি করতে পারবো? টাকা ইনকাম করতে পারবো। এই ক্ষেত্রে আপনি যে গাড়িটা সিলেক্ট করছেন, এই গাড়ির মূল্য যদি 30 লক্ষ টাকা হয়, এই ক্ষেত্রে ওই ব্যবসায়ী 15 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে গাড়িটা কিনবে আর 15 লক্ষ টাকা সে লোনে নিবে। এক্ষেত্রে ওই ব্যবসায়ী বা ওই কোটিপতি ব্যক্তি কিভাবে লাভ বেশি করবেন? খেয়াল করেন, উনি তো লোনে কিনলেন, কিন্তু ওনার কাছে লোনটা বার্ডেন না। কারণ কি উনি জানেন যে ওনার ইনকাম আসবে বা উনি জানেন ওনার ইনকামের সোর্স আছে, উনি এখান থেকে প্রতি মাসে মাসে ইনস্টলমেন্ট দিতে পারবে। এখানে খেয়াল করবেন, আমরা এখানে সুদকে প্রমোট করতেছি না, আমরা বোঝাইতেছি যে সমাজে ব্যবসায়ীরা বা কোটিপতিরা লোন নিয়েও গাড়ি কিনে তারা কিভাবে লাভবান হইতেছে সেই জিনিসটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। ধরুন ওই ব্যবসায়ী গাড়িটা কিনলো 30 লক্ষ টাকায়, এই ক্ষেত্রে 15 লক্ষ টাকা সে ডাউন পেমেন্ট দিল আর 15 লক্ষ টাকা সে কি করবে? ইএমআই-তে প্রতি মাসে মাসে দিয়ে যাবেন। 5 বছরের জন্য উনি লোনটা করলেন। এই ক্ষেত্রে এক এক ব্যাংক এক এক রকম ইন্টারেস্টে ব্যাংক লোনটা প্রসেস করে থাকে। আমি সকল খরচ মিলে 14% ইন্টারেস্ট ধরলাম। অর্থাৎ এই লোন প্রসেস করার খরচ, আনুষঙ্গিক খরচ, সকল খরচ মিলে আমরা 14% ইন্টারেস্ট ধরে আমরা লোনটা হিসাব করবো। 15 লক্ষ টাকা লোনের জন্য 14% ইন্টারেস্ট, 5 বছরের মেয়াদে আমরা লোনটা নিব। এই ক্ষেত্রে ওই ব্যবসায়ীকে প্রতি মাসে 34,902 টাকা করে ব্যাংকে পরিশোধ করতে হবে। 5 বছরের টোটাল ইন্টারেস্ট দিবেন 5,94,142 টাকা। তাহলে উনি লোন নিয়েছিলেন কত? 15 লক্ষ টাকা, এর সাথে ইন্টারেস্ট যোগ হইতেছে কত? 5,92,142 টাকা। টোটাল লোনের টাকা এবং কি ইন্টারেস্ট সহ উনি ব্যাংকে ফেরত দিয়ে যাচ্ছে কত? 20,94,142 টাকা। এখন ওই ব্যবসায়ী বা কোটিপতি ব্যক্তিরা কেন লোনে গাড়িটা কিনে থাকেন? এই 5,92,000 টাকা যে ওনারা ইন্টারেস্ট দিলেন 15 লক্ষ টাকার জন্য 5 বছরে, এই ক্ষেত্রে ওই যে মাসে মাসে যে ইনস্টলমেন্ট দেওয়া, এটা তাদের কাছে খুব কঠিন বিষয় না, এক নাম্বার। দ্বিতীয় যে কারণটা ওনারা চিন্তা করে থাকেন সেটা কি, এই যে 15 লক্ষ টাকা উনি লোন নিলেন, ওনার কাছে কিন্তু 15 লক্ষ টাকা অলরেডি ছিল। এই টাকাটা উনি কোনো একটা ব্যবসায় ইনভেস্ট করবেন, অথবা যদি ব্যবসায় ইনভেস্ট নাও করতে চান সেক্ষেত্রে উনি কি করবেন? উনি যদি এফডিআরও করে রাখেন, কত পার্সেন্ট ইন্টারেস্টে? 10% ইন্টারেস্টে। আর উনি লোন নিয়েছিলেন কত পার্সেন্ট ইন্টারেস্টে? 14% ইন্টারেস্টে। 14% ইন্টারেস্টে উনি লোন নিয়েছেন আর 10% ইন্টারেস্টে উনি কি করবেন? এফডিআর করবেন। এই ক্ষেত্রে 10% ইন্টারেস্টে এফডিআর করে রাখলেও উনি 5 বছর পরে 1,58,000 টাকা বাড়তি লাভ পাবেন। এখন আপনি বলতে পারেন ভাই কিভাবে? আপনি জাস্ট একটু গুগল করেন না, গুগলে গিয়ে সার্চ করেন যে এফডিআর রেট কত? 10%, 5 বছরের জন্য 15 লক্ষ টাকা আপনি এফডিআর করে রাখবেন। এক্ষেত্রে এই 15 লক্ষ টাকা 5 বছরে আপনার 10% ইন্টারেস্টে ম্যাচিউর যখন হবে, সেক্ষেত্রে 22,50,000 টাকা আপনি ফেরত পাইতেছেন। আর আপনি প্রতি মাসে মাসে ইনস্টলমেন্ট দিয়ে গেছেন, তার মানে কি ওই 15 লক্ষ টাকার সাথে ইন্টারেস্ট সহযোগ হয়ে যে টাকা দিচ্ছেন, সেই টাকা থেকে প্রতি মাসে মাসে আপনি কি পাইতেছেন? মাইনাস করে দিতেছেন। 34,902 টাকা আপনি প্রতি মাসে মাসে মাইনাস করতেছেন। আর যখন আপনি এফডিআর করে রাখছেন, সেক্ষেত্রে প্রতি বছর যে সুদটা পাইতেছেন, সেই সুদের টাকা তার তুলতেছেন না, সেই সুদের টাকার উপরে আবার কি হইতেছে? নতুন করে ইন্টারেস্ট যোগ হইতেছে। এর মাধ্যমে কম্পাউন্ডিং হইতেছে। আর কম্পাউন্ডিং এর কারণে আপনি 10% ইন্টারেস্টে এফডিআর করে রাখেও 1,58,000 টাকা বাড়তি লাভ পাইতেছেন। এই জিনিসটাই কিন্তু অধিকাংশ কোটিপতিরা, অধিকাংশ ব্যবসায়ীরা করে থাকেন, এবং কি এই জিনিসটা কিন্তু ওয়ারেন বাফেটও করছেন। যার কারণে ওনাকে বলা হয় ফাদার অফ দ্য ইনভেস্টর। অর্থাৎ উনি ইনভেস্টমেন্ট কেমনে করতে হয়, কিভাবে করতে হয়, A to Z উনি জানেন। কিন্তু আমরা যখন একটা গাড়ি কিনতে যাই, তখন আমাদের কি করতে হয়? ব্যাংকে বুঝাইতে হয়
রিকোয়েস্ট করতে হয়, অনেক ধরনের রিকোয়েস্ট করতে হয় যে আমাকে লোনটা দেন। কিন্তু সমাজে আমরা আরেকটা চিত্র দেখি কি, ব্যাংক বিভিন্ন প্রতিষ্ঠানে বা বিভিন্ন মানুষের কাছে, গণ্যমান্য ব্যক্তির কাছে গিয়ে বসে থাকে যে আপনি আমাদের থেকে লোন নেন। কি কারণে লোন নেন? কারণ কি উনি লোন পরিশোধ করতে পারবে এরকম ব্যবস্থাপনা ওনারা আছে। কিন্তু আমি লোন নিতে যাই কি কারণে? আমরা আসলে চিন্তা করি কি লোনের টাকাটা পরিশোধ যাতে না করতে হয়। এখন আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, এই প্রশ্ন উত্তরগুলো আপনি কমেন্টে দিতে পারেন। 1 নাম্বার, এই যে আপনি গাড়িটা কিনবেন, গাড়িটা আসলে কি কারণে কিনবেন? কাউকে দেখানোর জন্য? যদি কাউকে দেখানোর জন্য হয় সেক্ষেত্রে আপনি একটা লাইবিলিটিস কিনতেছেন, লোন নিয়ে কিনতেছেন, তার মানে কি আপনি ঋণের ফাঁদে পড়বেন। এখন যখন ঋণের ফাঁদে পড়বেন সেই ক্ষেত্রে প্রতি মাসে 34,902 টাকা দেওয়ার মতন আপনার এবিলিটি আছে কিনা, অর্থাৎ আপনার পরিবার চলবে, সকল কিছু চলবে, চলার পরে আপনাকে সবার আগে কি করতে হবে? আপনাকে ব্যাংকের ইএমআইটা দিতে হবে। তো এই ইএমআই দেওয়ার মতন আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্ট আছে কিনা, এবং কি আপনি আগামী 5 বছর একই ইনকাম করতে পারবেন, এরকম স্টেবল ইনকামের অপশন আপনার কাছে আছে কিনা। 3 নাম্বার, গাড়িটা কিন্তু অ্যাক্সিডেন্ট হইতে পারে। সো অ্যাক্সিডেন্ট যদি হয় সেক্ষেত্রে আপনার এই টাকা সম্পূর্ণ কিন্তু জ্বলে যাইতেছে। সো আপনার যে এক জীবনের ইনভেস্টমেন্ট সেটা কিন্তু আপনার জ্বলে যাইতেছে। সো আপনি আসলে কি কারণে গাড়িটা কিনবেন? এই যে রিস্ক নিতে চাইতেছেন, রিস্কটা কেন নেবেন সেটা আপনি অবশ্যই চিন্তা করবেন। আর এই আগামী 5 বছর ইএমআই চাপটা আপনার লোডে পড়বে, সেটা আপনি নিতে পারবেন কিনা। 4 নাম্বার, গাড়িটা আস্তে আস্তে পুরাতন হবে, 5 বছর পরে তার গাড়ির দাম 30 লক্ষ টাকা হবে না, গাড়ির রিসেল মূল্য বা রিসেল ভ্যালু আস্তে আস্তে কমবে। এই সময়ে আপনি আসলে কত টাকা লুজার হইতেছেন সেটা আপনি হিসাব করছেন কিনা। এর পাশাপাশি আপনি এই সুদের সাথে যুক্ত হবেন কিনা সেটা একটা বিষয়। আর যে আপনি চিন্তা করেন সুদ মুক্তভাবে আমি ব্যবসা করব, গাড়ি আমি 5 বছর পরে কিনবো, 5 বছর পরে আমার অবস্থা যখন ভালো হবে তখন আমি গাড়ি কিনবো, আমি এই ক্ষেত্রে আপনাকে সুস্বাগতম জানাই। আমি আমার নিজের টাকায় বয়স 25 হওয়ার আগে গাড়ি কেনার মতো এবিলিটি অর্জন করছিলাম, কিন্তু ওই সময় আমি গাড়ি কিনি নেই। কারণ কি আমি আসলে সমাজকে দেখানোর জন্য গাড়ি কিনতে চাই না। সো আমরা যারা অধিকাংশ মানুষ যারা গাড়ি কিনি তারা চিন্তা করে কি লোন নিছি তার মানে কি আমাকে আর লোন পরিশোধ করতে হবে না, লোন নিছি এটা আমাদের সুদ মনে হয় না, লোন নিছি আমাদের কাছে মনে হয় কি আমরা এটা পরিশোধ করতেই পারবো, এটা কোনো ব্যাপার। তো এই জিনিসটা আমাদের কাছে একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। আমি আমার শৈশব থেকে চিন্তা করতাম আমার বয়স 25-এর আগে আমি একজন গাড়ির মালিক হব, সেটা আমি 25 বছর আগে হইতে পারতাম, কিন্তু দিন শেষে গাড়ির মালিক হইনি। পরবর্তী সময় এসে হয়েছি, বয়স আমার 29 চলে, এর ভিতরে আমি গাড়ি কিনেছি, কিন্তু সেটা কিন্তু লোনে কিনিনি। সো আমি বলবো আপনাকে, আমার কি সামর্থ্য নাই? আমাকে কি ব্যাংক লোন দিবে না? অবশ্যই দিবে, কিন্তু আমরা অধিকাংশ মানুষ চিন্তা করি কি লোনে গাড়িটা কিনবো। কেন কিনবো? কারণ কি ব্যাংকে আমরা অল্প অল্প টাকা দিলেই আমাদের ব্যাংক গাড়িটা দিয়ে যাবে। এটা আসলে ভুল ধারণা। আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি যে আপনার একটা গাড়ি কেনার সময় কোন কোন দিকে চিন্তা ভাবনা করে গাড়িটা কেনা উচিত, এবং আপনি যদি সুদের সাথে যুক্ত হয়েও যদি গাড়ি কিনেন সেই ক্ষেত্রে কিভাবে গাড়ি কিনে লাভবান হতে পারবেন সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।